প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা 46। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। দেখতে দেখতে 2 মাস পেরিয়েছে। মায়েরা নতুন কলেজে ভর্তি হয়েছে। মেয়েটা নতুন কলেজে ভর্তি হয়ে ভীষণ খুশি। কলেজে টুকটাক যাতায়াত হয়। নিয়মিত যাওয়া আসাটা এখনো হয়নি। তেমন কোনো বন্ধুও হয়ে ওঠেনি এখনো। কিন্তু মায়েরার ভীষণ মন খারাপ হয় মাঝে মাঝেই। ইরফান কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। ইরফান অনেক কথা বলে এমন তো নয়, কিন্তু লোকটার এই চুপচাপের মাঝে তাকে নিয়ে ভাবনা খুঁজে পায় না মায়েরা। মায়েরা যখন ইরফানের অনুভূতি একটু একটু বুঝতে পারল, ঠিক তখন থেকে ইরফান কেমন যেন নির্লিপ্ত হয়ে গেল। তার কোনো কিছুতেই মাথা ঘামায় না। মায়েরার নিজেকে মুক্ত পাখির ন্যায় মনে হয়, যে পাখি চাইলেই পুরো আকাশে উড়াল দিতে পারে, তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। মায়েরা ঘর থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে যায়। ইরফান তাকে কলেজে নিয়ে যায় না, তার আর কোনো খোঁজ নেয় না। লোকটা হঠাৎ বদলে গেল কেন? তাহলে আগে তার যে এত খেয়াল রাখতো, সেসব কি ছিল? মায়েরার মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করে। সে বলতেও পারে না, সইতেও পারে না। ইরফানের এমন নির্লিপ্ততা, তাকে ইরফানের সেই প্রথম দিনগুলোর ব্যবহারগুলোর কথা মনে পড়ে যায়। তাকে একটুতে থাপ্পড় মেরে দিত, আবার বলতো তাকে বউ হিসাবে মানে না। সেই কথাগুলো তাকে কষ্ট দিত না, যদি না ইরফান মাঝখানে মায়েরাকে নিয়ে এত না ভাবতো। লোকটার কি হয়েছে? তাকে বকে না, কথা বলে না, কিচ্ছু বলে না। এর চেয়ে তো দিনে 2-4টে থাপ্পড় খাওয়াই ভালো। ভাবতে ভাবতে মায়েরা ছাদের দরজায় পা রাখলে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে পেছনের দিকে পড়তে নেয়। তার আগে ইরফান মায়েরাকে আগলে নেয়। মায়েরা চোখ বুজে চেঁচিয়ে ওঠে, আজ তো সে শেষ। কিন্তু যখন বুঝলো তাকে ধরে নিয়েছে কেউ, দ্রুত চোখ খুলে তাকায়। তার সামনে ইরফানকে গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মায়েরা অবাক হয়ে তাকায়। ইরফান মায়েরাকে টেনে ছাদের মাঝখানে দাঁড় করায়। চিন্তিত কণ্ঠে বলে, ব্যথা পেয়েছো? মায়েরা ঢোক গিলে। কতদিন পর একটু কথা বলল এই লোকটা তার সাথে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, হুম, ব্যথা পেয়েছি। ইরফান বিচলিত হলো। অতঃপর মায়রাকে কোলে নিয়ে ছাদের কোণায় চেয়ারে বসায়। এরপর হাঁটু মুড়ে বসে মায়রা দুপা উল্টে পাল্টে দেখে। চিন্তিত কণ্ঠে বলে, কোথায় ব্যথা পেয়েছো? মায়রা চুপচাপ ইরফানের দিকে চেয়ে আসে, কোনো কথা বলে না। ইরফান মায়রার কোনো অ্যান্সার না পেয়ে ভুরু কুঁচকে বলে, স্টুপিড, বলো কোথায় লেগেছে? মায়েরা আমতা আমতা করে বলে, জানি না তো। হোয়াট? মায়েরা মিনমিন করে বলে, আমি পা ফেলতে পারছি না, হাঁটতে পারছি না। ইরফান উঠে দাঁড়িয়ে মায়েরাকে কোলে তুলে নেয়। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়েরা ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান মায়েরাকে নিয়ে তার বেডের ওপরে বসলো। এরপর ফ্রিজ থেকে বরফ এনে মায়েরার দুপায়ে দিয়ে দেয়। কোথায় ব্যথা পেয়েছে তা তো বুঝতে পারছে না। মায়েরা এবার ওড়না দিয়ে মুখ ঢেকে হেসে ফেলল ইরফানের কাণ্ডে। ইরফান মায়রার দিকে তাকালে মায়রা মুখ স্বাভাবিক করে নেয়। এলোমেলো দৃষ্টি ফেলে তার দুপা টেনে নিয়ে বলে, হয়েছে, আর ব্যথা নেই। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। হাতে থাকা বরফের টুকরোর মাঝ থেকে দুটো বরফ টুকরো ইরফানের তার মুখে পুরে নেয়। দৃষ্টি মায়রার পানে। মায়রা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। এতক্ষণ তার পুরো পায়ে এই বরফ ঘষে এখন তা মুখে পুরে নিল, কি অদ্ভুত। ইরফানের হাতে থাকা অবশিষ্ট আরও কয়েকটা বরফ ছুঁড়ে ফেলল। এরপর মায়রার পা ধরে এক টান দিয়ে টেনে তার দিকে টেনে আনে। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান মায়রাকে তার কোলে নিয়ে বসিয়ে দিল। বাঁ হাতে মায়রাকে টেনে বাঁকা করে নেয়। ডান হাত গলার ভাঁজে নিয়ে রাখে। ঠান্ডা ভেজা হাত পেয়ে মায়রা কেঁপে উঠল। ইরফান তীক্ষ্ণ চোখে তাকায় মায়রার পানে। মায়রা সংকোচ ছেলে ইরফানের দিকে তাকালো। ইরফান তার সাথে প্রায় 2 মাস হলো কথাই বলে না। সেখানে আজ এমন অভাবনীয় একটা কাজে মায়রা অবাক না হয়ে পারছে না। মেয়েটা ইরফানের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইরফান বরফ মুখের ভেতরে রেখে মায়রার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, কোথায় যেন ব্যথা পেয়েছিলে? মায়েরা ঢোক গিলে, সে তো ব্যথা পায়নি। এই লোক ধরে ফেললো নাকি? আমতা আমতা করে কিছু বলতে চাই, কিন্তু ইরফান মায়রার কথার উত্তর না শুনেই এক টানে মায়রার গলা থেকে ওড়না সরিয়ে ছুঁড়ে ফেলে। এরপর তার মুখ নামিয়ে নেয়। মুখের ভেতর থেকে বরফ দুটো বের করে মায়রার গলার নিচের মাঝ বরাবর রাখে। মায়রা কেঁপে ওঠে। বরফ দুটো সরাতে চাইল, তার আগেই ইরফান মায়রার দুহাত চেপে ধরে। মায়রা নড়াচড়া করতে পারে না। ইরফান মাথা তুলে মায়রার গলায় দৃষ্টি রাখে। শরীরের তাপে বরফ গলে পানি হয়, গলা বেয়ে জামার ভেতরে প্রবেশ করে।
ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল সেদিকে। মায়েরা মোচড়ামুচড়ি করে অসহায় কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, আমার ঠান্ডা লাগছে। ইরফান মায়রার মুখ পানে তাকালো। মায়রার দৃষ্টির মানে ইরফান বুঝল না। দুটো বরফ পুরোটা গলে পানি হয়ে যাওয়ার আগ পর্যন্ত ইরফান দৃষ্টি মায়রার গলায় রেখেছে। মায়রা লজ্জায় হাঁসফাঁস করে। দূরে ছিল সেটাই তো ভালো ছিল। কোন দুঃখে যে কোলে ওঠার লোভে মিথ্যা বলতে গেল। ইরফান মায়রাকে তার দিকে টেনে নেয়। মায়রার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে ফিসফিসিয়ে ঠান্ডা গলায় বলে, কোথায় ঠান্ডা লাগছে? টেল মি। মায়েরা জমে গেল। বরফ গলে শরীরে লেগে যতটা ঠান্ডা লাগছিল তার মাত্রা হাজার গুণ বেড়ে গেল মুহূর্তেই। ইরফান মায়রাকে ছেড়ে দিল। মায়রা ঢোক গিলে ইরফানের দিকে সিটিয়ে যায়, মাথা নিচু করে নেয়। ইরফান মায়রাকে দুহাতে তার থেকে খানিকটা দূরে বসালো। এরপর মায়রার বডিতে দৃষ্টি বুলাই। মায়রা লজ্জায় হাঁসফাঁস করে। ইরফান হঠাৎই এগিয়ে এসে মায়রার গলায় মুখ গুজে দেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফান মায়রার গলা থেকে মুখ উঠিয়ে মায়রার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, এগেইন অ্যাক্টিং করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। আই এম ওয়ার্নিং ইউ। আমাকে জ্বালাবে না, স্টুপিড গার্ল। কথাটা বলে বেড থেকে উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা দুপা ভাঁজ করে মাথা নিচু করে বসলো। ইরফান ওয়াশরুমে দরজা লাগানোর সাথে সাথে মায়েরা দ্রুত বেড থেকে নেমে তার কাপড় বের করে জামা পাল্টে নেয়। ইরফান বের হওয়ার আগেই জামা পাল্টানো সম্পূর্ণ করতে পেরে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে মায়রার দিকে একবার তাকালো। মায়রা ইরফানকে তার দিকে তাকাতে দেখে মাথা নিচু করে নেয়। ইরফান ধীর পায়ে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। এই লোকটার আজ কি হলো? মায়রা পিছিয়ে গিয়ে কাভার্ডের সাথে লেগে দাঁড়ায়। ইরফান খুব স্বাভাবিকভাবে মায়রার সামনে দাঁড়িয়ে মায়রার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পেছনে কাভার্ড থেকে তার শার্ট, স্যুট, প্যান্ট বের করে আনে। এরপর নিঃশব্দে মায়রার সামনে থেকে সরে দাঁড়ায়। ইরফান রেডি হয়ে নিল। মায়েরা এক জায়গায় গাঁঠ হয়ে দাঁড়িয়ে রইল। ইরফান নিজেকে পরিপাটি করে নেয়। এরপর ডান হাতে হাত ঘড়ি পরে নেয়। মায়েরা আর চোখে দেখল ইরফানকে। ইরফানের হাত ঘড়ির গ্লাসের ভেতর গুচ্ছি লেখা। মায়েরা খেয়াল করেছে ইরফানের ওয়ালেট, হাত ঘড়ি, এর ওপর এই লেখাটা সবসময় দেখে। মেয়েটা ঠিক বুঝতে পারে না ইরফানের অধিকাংশ জিনিসে এই নাম লেখা থাকে কেন। কৌতূহল থেকে ইরফানকে প্রশ্ন করে বসে, গুচ্চি কার নাম? ইরফান চুলগুলো ঠিকঠাক করে নেয়। মায়রার কথা শুনে ভুরু কুঁচকে মায়রার দিকে তাকাই। জিজ্ঞেস করে, হোয়াট? মায়রা আমতা আমতা করে। ইরফান কি মনে করে তার হাত ঘড়ির দিকে তাকালো। উল্টো ঘুরে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, মাই ফার্স্ট ওয়াইফ। মায়রা তড়াক করে ইরফানের দিকে তাকায়। ততক্ষণে ইরফান ঘর থেকে বেরিয়ে গিয়েছে। মায়রা বিরক্ত হলো। আসলেই কি এই লোকের প্রথম বউ ছিল? ইনায়া আপুকে জিজ্ঞেস করতে হবে। ওই ঘরের কথা জিজ্ঞেস করলে বলে ফার্স্ট ওয়াইফ আছে, আবার সবখানে এই গুচ্ছি নাম লিখে রাখে। তার নাকি প্রথম বইয়ের নাম। বিড়বিড় করল, ওটা গুচি না বুচি হবে। কোন বুচি এই জল্লাদের গলায় ঝুলেছিল? ইরফান নাস্তা করছে। নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হবে। তারেক নেওয়াজ খাওয়ার মাঝে গলা ঝেড়ে ইরফানের উদ্দেশ্যে বলে, মায়রার কলেজের পাশ করে তোমার ভার্সিটি যাও। মায়রাকে নিয়ে যাও না কেন? তোমার প্রবলেমটা বলো ইরফান। ইরফান মনোযোগ দিয়ে নাস্তা করায় ব্যস্ত, যেন কেউ কিছু বলেইনি। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলে, ইরফান। ইরফান মাথা নিচু করে বলে, বলো। আমি তোমাকে কিছু বলছি। ইরফান খাবার শেষ করে এক গ্লাস পানি খেয়ে বলে, শুনছি। তারেক নেওয়াজ বিরক্ত হলো ছেলের গা ছাড়া ভাব দেখে। অতঃপর বলে, মায়রাকে নিয়ে যাও, নয়তো আমাকে উল্টো পথে যেতে হয়। ইরফান ফোনে কিছু টাইপ করতে করতে গম্ভীর গলায় বলে, তোমার মেয়ে, তুমি এইটুকু কষ্ট করো? তারেক নওয়াজ ভুরু কুঁচকে বলে, ও তোমার বউ, তুমি কি ভুলে গেলে? ইরফান চেয়ার থেকে উঠে দাঁড়ায়। পকেটে ফোন রেখে হাত ঘড়িতে একবার সময় দেখল। এরপর বাইরে যেতে যেতে বলে, আগে তোমার মেয়ে, বন্ধুর মেয়ে মানে তো তোমারই মেয়ে। কবুল বলতে বলেছিলে, বলেছি। এখন মেয়ের দায়িত্ব তুমি পালন করো। তারেক নওয়াজ অবাক হয়ে ডাকে, ইরফান। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, ছেলের বউ না ভেবে ওকে ইনার বোন ভাবো, তাহলে আর আমার ওপর ওর কাজ চাপানোর ভূত তোমার মাথায় চাপবে না। তারেক নওয়াজ বাকহারা হয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। তিনি হতাশ। কি হচ্ছে এসব? মাঝে ২-৩ মাস ইরফান যেমন আচরণ করেছে তারেক নওয়াজ একদম নিশ্চিন্তে হয়েছিলেন। ভেবেছিলেন সব ঠিকঠাক, কিন্তু গত ২ মাস যাবৎ ছেলেটা আবারও কেমন পাল্টে গেল।
মায়েরা সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তারেক নামাজ আর ইরফানের পুরো কথাই মেয়েটা দাঁড়িয়ে শুনল। সবশেষে বিস্ময় দৃষ্টিতে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল। ইরফানের কথাগুলো মায়েরা সত্যিই কিছু বুঝলো না। আর না তো ইরফানের এই বিহেভগুলোর অর্থ সে বোঝে। মেয়েটার নিজেকে কেমন অসহায় লাগলো, তার দম বন্ধ লাগে। ইরফান এমন করছে কেন? সে তো জিজ্ঞেসও করতে পারে না। কি বলবে? কোনো কথাই তো খুঁজে পায় না। নীরবে উল্টো ঘুরে তার ঘরে চলে যায়। ভেবেছিল আজ কলেজে যাবে, কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়ে তার ঘরে চলে যায়। মায়েরা ভেবেছিল কলেজে যাবে না, কিন্তু কিছু সময় পেরোতেই এই বাসায় ইনায়ার ফারহা আসে। ইনায়াকে ফাইজ নিয়ে এসেছে, আবার সন্ধ্যার পর নিয়ে যাবে। আর ফারহা বাড়ির ভেতরে এসেছে সবার সাথে টুকটাক কথা বলার জন্য। সে ভার্সিটি যাবে। মায়েরা ইনায়ের সাথে টুকটাক কথা বলে সিদ্ধান্ত নিল সে কলেজে যাবে ফারহার সাথে। ইনায়া নাকি বাসায় থাকবে না। ইনার এক ফ্রেন্ডের সাথে জরুরি দরকার আছে। মায়েরা একা একা কি করবে? এর চেয়ে কলেজে যাওয়াই ভালো। ঘরে একা একা বসে থাকলে ওই লোকের কথা বেশি মনে পড়ে। তার নিজেকে কেমন অসহায় লাগে। তাই ঝটপট কলেজ ড্রেস, বোরখা আর ওপরে সাদা হিজাব বেঁধে রেডি হয়ে নেমে আসে। মায়েরার ফারহাকে ফারহার ভার্সিটিতে নামিয়ে দেয় ফাইজ। মায়রার কলেজ পাস করে এসেছে মূলত ফারহার কথায়। ফারহা বলেছে আজ মায়রাকে তাদের ভার্সিটিতে ঘুরিয়ে দেখাবে। মায়রা দ্বিমত করেনি। তার মন ভালো নয়। কলেজে তেমন কোনো বন্ধুও নেই। এর চেয়ে ফারহা আপুর সাথে তার ভার্সিটি ঘুরলে বেশ ভালো লাগবে। ফারহা মায়রার হাত ধরে ভার্সিটিতে প্রবেশ করে। মায়রা চারপাশে ঘুরে ঘুরে দেখছে। আগা মাথায় খুঁজে পায় না ভার্সিটির। অনেক বড় এরিয়া। ফারহা মায়রার হাত ধরে একটা ফাঁকা জায়গায় গিয়ে হাত নেড়ে ডাকে, নুসরাত। নুসরাত, জুই, সাজিদ, জামিল সহ আরো বেশ কয়েকজন একটা বেঞ্চের ওপর কেউ মাঠেই বসে হাসাহাসি করছে। ফারহার ডাকে নুসরাত আর জুই উঠে আসলো। তারা এক ইয়ার হলেও ফারহার রুম আলাদা। নুসরাত ফারহার উদ্দেশ্যে বলে, এত লেট করলি কেন? ফারহা তার হাত ঘড়িটাতে টাইম দেখে বলে, লেট হয়ে গিয়েছে, আমার এখন ক্লাস আছে। নুসরাত মায়রার দিকে তাকিয়ে বলে, এটা কে? ফারহা মায়রাকে দেখিয়ে বলে, ওর নাম মায়রা, আমার বোন বলতে পারিস। ওকে রাখ কিছুক্ষণ, আমি এই ক্লাস শেষ করে এসে নিয়ে যাব ওকে। নুসরাত মায়রার দিকে তাকিয়ে বলল, এটা তো কলেজ ড্রেস মনে হচ্ছে, তুমি কলেজে পড়ো? মায়রা মৃদু স্বরে বলে, জি আপু। জুই ফারহার পাশে দাঁড়িয়ে বলে, ক্লাসে চলো। জামিল ক্লাসের দিকে যেতে যেতে বলে, ফারহা আয় রে, লেট করলে তোর আবার অ্যাটাক ফ্যাটাক হবে। ফারহা পাত্তা দিল না জামিলের কথা। মায়রার দিকে তাকিয়ে বলে, মায়রা তুমি থাকো, আমি 1 আওয়ার পর এসে তোমাকে নিয়ে ঘুরবো, এখন বাই। মায়রা অসহায় চোখে তাকালো। তাকে অপরিচিত জায়গায় কার কাছে রেখে যাচ্ছে। ফারহার সাথে জুইও এগোই। নুসরাত মায়রার হাত ধরে হেসে বলে, এসো মায়রা, তুমি আমার ফ্রেন্ডের আমানত, এসো। মায়রা জোরপূর্বক হাসার চেষ্টা করলো। নুসরাত মায়রাকে নিয়ে তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে নিয়ে যায়। সেখানে সাজিদ সহ আরো অনেক ছেলে মেয়ে গোল হয়ে বসে আছে। মায়রা ভীষণ অস্বস্তি ফিল করে। নুসরাতের উদ্দেশ্যে বলে, আপু তোমরা থাকো, আমি ওই দিকে গিয়ে দাঁড়াই। নুসরাত মায়রার অস্বস্তি বুঝতে পেরে বলে, ও হো মায়রা, সবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি, এসো। সাজিদ মায়রার দিকে একবার তাকায়, এরপর আবারও বয়ে মুখ গুজে। নুসরাত মুখ কোঁচকায় সাজিদের দিকে তাকিয়ে। মায়রার উদ্দেশ্যে বলে, এটা হলো আমাদের কালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ও তোমাকে একদমই ডিস্টার্ব করবে না। তুমি ওর কোলে উঠে বসলেও কিছু বলবে না। সাজিদ বিরক্ত চোখে তাকায় নুসরাতের দিকে। মায়রাকে আরো অস্বস্তি ঘিরে ধরে। সাজিদের পাশে বসে মায়রার দিকে তাকিয়ে বলে, হাউ কিউট। মায়রা অদ্ভুত চোখে তাকায় ছেলেটার দিকে। বিরক্ত হলো মেয়েটা। ধ্যাত, তার এখানে আসা একদম উচিত হয়নি। এর চেয়ে কলেজে যাওয়া ভালো। নুসরাতের দিকে তাকিয়ে বলে, আপু আমি কলেজে যাচ্ছি, ফারহা আপু আসলে বলে দিও। নুসরাত মায়রার হাত টেনে বলে, আরে না না, তুমি ছোট মানুষ, এই জন্যই ফারহা তোমার দায়িত্ব আমার ওপরে দিয়ে গেল। এসো বসো, তোমার গল্প শুনি। সবাই তাদের মাঝখানে জায়গা করে দিল মায়রাকে। মায়রা অবাক হয়ে তাকালো সবার দিকে। মায়রার সবাইকে খুব খারাপ লাগলো না, কিন্তু সাজিদের পাশে বসা ছেলেটা তার দিকে হা করে তাকিয়ে আছে। মায়রা বিরক্ত হয়ে ডাকে, ভাইয়া। শাহেদ সহ সবাই মায়রার দিকে অবাক হয়ে মায়রার দিকে তাকায়। মায়রার দৃষ্টি অনুসরণ করে বুঝলো মায়রা শাহেদকে ডেকেছে। মায়রা খুব সুন্দর করে হেসে বলল, আমি বিবাহিত। শাহেদ কেসে ওঠে মায়রার কথায়, আর শাহেদের অবস্থা দেখে সবাই একসাথে উচ্চস্বরে হেসে ওঠে।
তবে সাজিদের হাসির আওয়াজ সবচেয়ে বেশি হয়। মায়েরা একটু বিব্রত বোধ করে। শাহেদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার ফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে, সবাই হাসছিস কেন? আমি ছ্যাঁকা খেয়েছি? একটু তো সমবেদনা জানা। নুসরাত মায়েরার গায়ে ঢলে পড়ছে। মায়েরাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তুমি তো ছক্কা মেরে দিলা ইয়ার। এরপর নুসরাত হাসি থামিয়ে বলে, আমরা সবাই ম্যারিড, তুমি ম্যারিড, ভালো লাগলো। তাহলে তোমার হাজবেন্ড দিয়েই তোমার গল্প স্টার্ট করো। মায়েরা আবারও অস্বস্তিতে পড়ে যায়। আসলে তার প্রবলেম হচ্ছে এখানে অনেকগুলো ছেলে। এরা না থাকলে মায়েরা এতক্ষণে হয়তো মেয়েগুলোকে তার বান্ধবী বানিয়ে ফেলতো। মায়েরা কিছু বলার আগেই সাজিদ বসা থেকে দাঁড়িয়ে সামনে তাকিয়ে স্যার সম্বোধন করে কাউকে সালাম দেয়। সাজিদকে অনুসরণ করে সবাই সেদিকে তাকায়। নুসরাত আর মায়েরা উল্টো ঘুরেছিল। নুসরাত পিছু ফিরে ইরফানকে দেখে দ্রুত সামনের দিকে ফিরে ভদ্রভাবে সালাম দেয়। মায়েরা নিজেও পিছু ফিরে তাকায়। খুব স্বাভাবিকভাবেই তাকিয়েছিল, কিন্তু ইরফানকে দেখে তার চোখে মুখে বিস্ময় ভর করে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে তাকিয়ে আছে। নুসরাত নম্রভাবে জিজ্ঞেস করে, স্যার কিছু বলবেন? ইরফান মায়েরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ক্লাস ক্যান্সেল। ইরফানের কথায় সকলের মুখ চুপসে যায়। এই স্যার তো এই ভার্সিটিতে পা রেখেছে তাদের জীবন প্যারাময় করতে। এই ক্লাস আবার ঠিক কোন সকালে দিবে, নয়তো রাতে। রাতে ভার্সিটি খোলা থাকলে হয়তো রাত 2টোর দিকে কল করে বলতো, সবাই ক্লাসে আসো। নুসরাত কথাগুলো ভেবে হতাশ হলো। ইরফান সকলের দিকে তাকিয়ে বলে, জায়গা ফাঁকা করো। ইরফানের কথা সবাই মেনে নিল। নুসরাত মায়েরার কানে ফিসফিসিয়ে বলে, এই প্যারাময় স্যার আমাদের জীবন বরবাদ করে দিচ্ছে। তোমাকে এই গল্প শোনাবো, এসো। নুসরাতের কথা শুনে মায়েরা নুসরাতের দিকে অবাক হয়ে তাকায়। ইরফান যে এই ভার্সিটির টিচার, এটা সে জানতো না। এতক্ষণে সবার কথা শুনে বুঝলো ইরফান এই ভার্সিটির টিচার। নুসরাত মায়েরার হাত টেনে বলে, এসো মায়েরা। মায়েরা ইরফানের দিকে তাকায়। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, ও যাবে না। নুসরাত সহ সবাই অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তারা বোঝার চেষ্টা করছে ইরফান কথাটা কার উদ্দেশ্যে বলল। সবার মাথায় হঠাৎ একটা প্রশ্ন আসে। ফারহা মায়েরার কেউ একজন। ফারহার সাথে শুদ্ধ স্যারের একটা সম্পর্ক আছে। শুদ্ধ স্যার আবার ইরফান স্যারের ভাই। কাহিনী হলো ঘুরে উল্টে মায়েরা ইরফানের কেউ। নুসরাত ভুরু কুঁচকে তাকায়। আপাতত তার মাথায় যা আসলো সে ভাবনা থেকে মায়েরাকে প্রশ্ন করে, এটা তোমার বড় ভাই নাকি মায়েরা? নুসরাতের কথা শুনে মায়েরা চোখ বড় বড় করে তাকায় নুসরাতের দিকে। এরপর দৃষ্টি ঘুরিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরাকে সবাই চুপ থাকতে দেখে বুঝলো নুসরাত ঠিকই ধরতে পেরেছে। সবাই একটু অবাক হয় ইরফানের বোন মায়েরা ভেবে। তবে মায়েরা ইরফানের আত্মীয় হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক তো নুসরাতের কাছে লাগছে। সে যে এই স্যারের নামে একটু একটু বদনাম করে ফেলেছে মায়েরার কাছে। কাঁদো কাঁদো মুখ করে মায়েরার কানের কাছে গিয়ে আবারও ফিসফিসিয়ে বলে, তোমার ভাই নাম্বার 1 ভালো মায়েরা। এখন বাই। শাহেদ তো রীতিমতো ঘামছে। এই ডিপ জলের বোনের দিকে তাকিয়েছিল, জানলে তো তাকে এই স্যার চিবিয়ে খাবে। শাহেদ এদের রেখে দ্রুত পায়ে জায়গাটা প্রস্থান করে। একে একে সবাই চলে যায়। মায়েরা ভুরু কুঁচকে ইরফানের দিকে তাকিয়ে আছে। তাকে কলেজে নিয়ে আসেনি ভাবতেই মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করলো। উদ্দেশ্য কলেজে যাবে। এই লোকটা এই ভার্সিটির টিচার জানলে তো জীবনেও আসতো না এখানে। ইরফান মায়রাকে কিছু বলল না। খুব সুন্দরভাবে মায়রার পিছু পিছু হাঁটে। মায়রা বুঝতে পারলো ইরফান তার পিছু পিছু হাঁটছে। মায়রা পায়ের গতি বাড়ায়, তবে ইরফানকে পিছিয়ে ফেলতে পারে না। ভার্সিটি থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে যেতেই ইরফান মায়রাকে টেনে একটা ভেতরের দিকের রাস্তায় নিয়ে যায়। মায়রা চেঁচিয়ে উঠতে নিলে ইরফান মায়রার মুখ চেপে ধরে। সেকেন্ড পেরোতেই ইরফান মায়রার মুখ থেকে হাত সরিয়ে নেয়। এই রাস্তা ফাঁকা। ফাঁকা হলেও মানুষ আছে। মায়েরা নিজেও আর চেঁচালো না। ইরফানকে সরিয়ে তার কলেজের দিকে যেতে চাই, কিন্তু ইরফান মায়রার হাত টেনে শক্ত কণ্ঠে বলে, এখানে এসেছো কেন? মায়েরা বিরক্ত হয়ে বলে, আমার হাত ছাড়ুন, আমি কলেজে যাব। ইরফান কিছু বলল না। হাত ছেড়ে বলে, গো। মায়েরা ইরফানের দিকে তাকালো না, হাঁটতে লাগলো। ইরফান মায়রার পিছু পিছু হাঁটে। ইরফানদের ভার্সিটি থেকে 10 মিনিট হাঁটলে মায়রাদের কলেজ। মায়েরা কলেজের গেটের ভেতরে ঢুকলে ইরফান সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। মায়েরা দ্রুত পা চালায়। এখনো একটু সময় আছে। ফার্স্ট ক্লাস হয়তো এখনো শুরু হয়নি। তাড়াহুড়ো করে যেতে গিয়ে মায়েরা কারোর সাথে ধাক্কা খেয়ে দুপা পিছিয়ে যায়। সামনে তাকিয়ে দেখলো এক ম্যাডাম। জিভে কামড় দিয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি ম্যাম। মায়েরাদের বায়োলজি ক্লাস নাই এই ম্যাম। অন্তরা নাম তার। এখন তো এই ম্যামের ক্লাস।
কোথায় যাই তাহলে? মায়েরা গলা ঝেড়ে জিজ্ঞেস করে, ম্যাম, আপনার কিছু লাগবে? মায়েরা অন্তরার মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। এই ম্যামকে খুব বেশি বয়স লাগে না, ভালোই ইয়াং লাগে। অন্তরার চোখে মুখে কিছুটা বিরক্তি। দ্রুত পায়ে বাইরে যেতে যেতে বলে, না, ক্লাসে যাও। মায়েরা মাথা নেড়ে কলেজের মাঠ পেরিয়ে ক্লাসরুমের দিকে যায়। অন্তরার বাবা গ্রাম থেকে এসেছে, এই জন্যই মূলত মেয়েটা তার বাবাকে বাসার চাবি দিতে বেরিয়ে যাচ্ছে। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে ব্যাগ থেকে চাবি বের করে। এরপর সামনে তাকিয়ে কলেজ গেটের বাইরে এক পা রাখতে গিয়েও তার পা থেমে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় গেটের ডান পাশে দাঁড়ানো ইরফানের দিকে। ইরফান মাথা নিচু করে ফোনে কারোর সাথে কথা বলায় ব্যস্ত। অন্তরা গেটের হাতল শক্ত করে ডান হাতে চেপে ধরে, চোখ জোড়া পানিতে টইটুম্বুর। বিড়বিড় করে, ইরফান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আর কিছু বলবো না। আল্লাহ হাফেজ।